নায়ার পেছন পেছন টিলার এক পাশে চলে এলো ওরা। পেছনে ফেলে এলো গুহামুখের মতো দেখতে একটা জায়গা। গুহার সামনে নলখাগড়ার বেড়া, তবে বেড়ার দরজাটা খোলা। সাবেক বৃক্ষ মাথা ফিসফিস করে ওদের বলল, এই দরজা সবসময়ই খোলা থাকে, কিন্তু মরতে না চাইলে ভুলেও কখনো এই দরজার ভেতর পা রাখবে না। এর ভেতর প্রবেশকারী বেশি দিন বাঁচে না। এর নাম মৃত্যু গুহা। ওই দেখো, রেডি। দেখা গেল বেড়ার পর পরই একটা গুহামুখ। সেদিকে তাকিয়ে প্রথমে তেমন কিছুই র্যাচেলের চোখে পড়ল না, তবে মুহূর্ত খানেকের মধ্যে গুহার ভেতরের আবছা চোখে সয়ে গেল ওর। তখন দেখতে পেল বিশাল গাছটার গোড়ায় মাটিতে বসে আছে সাদা পোশাক পরা দু তিনজন বামন। তাদের প্রত্যেকের সামনে মাটিতে রাখা আছে একটা করে কাঠের টুকরো। স্থির দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে তারা। ওই দলে নারী পুরুষ উভয়ই আছে, এমনকি একটা বাচ্চা আছে বলেও মনে হলো র্যাসেলের। দেখতে দেখতে একজন বসা থেকে হঠাৎ ঝুঁকে পড়ে স্থির হয়ে গেল, মারা গেছে। পাশে থাকা মানুষগুলো কেঁদে উঠল। তবে অবাক কাণ্ড হচ্ছে, তাদের চোখে কান্নার পানির সাথে যেন মিশে রয়েছে কৃতজ্ঞতা। কি অদ্ভুত! কয়েকজন বামন অভিভাবক মিলে সম্মানের সাথে তুলে আনলো মৃত মানুষটাকে। র্যাসেলদের পাশ দিয়ে যাওয়ার সময় র্যাসেল দেখল মানুষটির তরুণী এক মেয়ে। কি মিষ্টি আর বিনয়ী চেহারা তার, যেন মারা যায়নি, ঘুমিয়ে আছে। দুঃখিত কণ্ঠে র্যাসেল জিজ্ঞেস করল, মেয়েটি কি অসুস্থ ছিল? জবাবে সাবেক বৃক্ষ মাথা বলল, হয়তো, বা কোনো কারণে হয়তো অসুখী ছিল সে, তাই এখানে এসেছিল মারা যেতে। তবে এখন আর ওসবে কিছু আসে যায় না। সুখ খুঁজে পেয়েছে সে। নয়কে র্যাসেল বলল, জিজ্ঞেস করো তো, ওই গাছের নিচে বসলে সবাই যদি মারাই যায়, তাহলে অভয় আশ্রমের অভিভাবকরা দিনের পর দিন গাছের নিচে বসে থাকা সত্ত্বেও বেঁচে থাকে কিভাবে? নায়া বলল, ওখানে বসলে ওই মুখ বধির অভিভাবকরা ছাড়া বাকি সবার জন্য মৃত্যু নিশ্চিত। এই গাছের ডাল স্পর্শ করলে মৃত্যু হবেই, সেটা আজ হোক বা কাল, কারণ এই গাছ জীবন মৃত্যুর গাছ। আমাদের জাতির আত্মা বাস করে এই গাছের ভেতর। কৌতূহলী র্যাসেল প্রশ্ন করল, কি হবে যদি এই গাছটাও বৃক্ষমাতার গাছের মতো পড়ে যায় বা মারা যায়? ধ্বংস হয়ে যাবে আমাদের জাতি, কারণ জাতির আত্মার একটা বাসস্থান দরকার। সেটা না থাকলে জাতিও চলে যাবে ভূতদের দেশে। একই সাথে ধ্বংস হয়ে যাবে এই জাতির সবাই। আর গাছটা যদি কেটে ফেলে কেউ, তখন কি হবে? প্রশ্ন করল র্যাসেল। দেখার মতো হলো না আর নইর চেহারা। মুক্ত নয়, যেন আতঙ্কের মুখোশ। ফিসফিস করে নায়া বলল, শ্বেতাঙ্গ রমণী, এই চিন্তাকে মনের ধারে কাছেও আসতে দিও না। কিছু করা বা হওয়া দূরে থাক। শুধু এই চিন্তার ফলেই আমাদের সবার উপর অভিশাপ এসে পড়বে, কারণ এই গাছ কাটার অর্থ আমাদের জাতিকে ধ্বংস করে ফেলা। লোকালয় ছেড়ে আমাদের লোকেরা সব বনের এমন গহীনে পালাতে বাধ্য হবে যে কেউ আর কখনো তাদের দেখা পাবে না। আর যে মানুষ এই অপকর্ম করবে, তার উপর কঠিন প্রতিশোধ নেওয়া হবে। যন্ত্রণাদায়ক মৃত্যু পাবে সে। উপরন্তু তাকে ভূতের রাজাদের কাছে হিসাব দিয়ে তারপর অন্য কোথাও যেতে হবে। ও, ভূতদের প্রতিশোধ, সে বড় ভয়ানক ব্যাপার। এমন কঠিন সেই প্রতিশোধ যে তার কথা মুখে না আনাই উত্তম। মন থেকে চিন্তাটা চিরতরে মুছে ফেলো লেডি। প্রার্থনা করছি এই চিন্তা যেন আর কখনো তোমার মুখ থেকে উচ্চারিত না হয়। এসব তুমিও বিশ্বাস করো নই? হাসি মুখে ইংরেজিতে প্রশ্ন করল র্যাসেল। একবার কেঁপে উঠল নই। তারপর বলল, হ্যাঁ জোলা, বিশ্বাস করি, কারণ এটা সত্যি। আমার বাবাও এই ব্যাপারে বলে গিয়েছে, আর বলেছে জোর করে অভয়াশ্রমের ভেতর ঢুকে যাওয়া কিছু জঙ্গলি লোকের ঘটনা। তারা তীর ছুঁড়েছিল এই গাছটার দিকে। না না, আর কিছু বলবো না।
এই ভয়ানক গল্প বলা যায় না। কিন্তু ব্যাপারটা বোকামি নয়। প্রাণী হয়েও গাছ একটা জড় পদার্থ। প্রাণী হলেও গাছ একটা জড় পদার্থ। জড় পদার্থ কি করে মানুষের উপর ক্ষমতা রাখে? কিভাবে রাখে জানি না, কিন্তু রাখে, এটাই সত্য। ওটার দিকে যদি একটা পাথরও ছুঁড়ে মারি তো গাছটা মারা যাবে, সেই সাথে মারা যাব আমি। এমনকি আপনিও মরবেন লেডি, কেউ বাঁচাতে পারবে না। বলতে বলতেই ঘুরে হঠাৎ রাসেলের হাত ধরে আকুতি ভরা কণ্ঠে নই বলল, কথা দিন লেডি, কখনো এমন কিছু করবেন না। ভুলেও কখনো ছুঁতে যাবেন না ওই গাছটাকে, কথা দিন। গাছের ক্ষমতার গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলেও নইকে খুশি করতে কথা দিল রাসেল। টিলা থেকে নেমে একটা গুহায় গিয়ে ঢুকলো ওরা। নায়া বলল, ভেতরে চলো। আমার মৃত্যুর পরে হয়তো তুমিই হবে নতুন বৃক্ষমাতা, কিন্তু তার আগ পর্যন্ত এই গুহাই তোমার ঘর। চলো। গুহামুখটা বাইরের আলোয় মৃদুভাবে আলোকিত, আর ভেতরটা প্রদীপ জেলে আলোকিত করা হয়েছে। ভেতরটা বেশ সুন্দরভাবে গুছানো। গুহার ছাদটাকে ধরে রেখেছে স্টালা স্টাইকে স্টালাকটাইটের বড়সড় একটা কলাম। গুহার শেষের দিকে মাটি থেকে বের হয়েছে একটা প্রাকৃতিক ঝর্ণার মুখ। আর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল চওড়া একটা কলাম। এটাকে দেখতে লাগে গাছের প্রকাণ্ড গুড়ির মতো। এর মাথা থেকে গাছের মতো ডালপালাও বের হয়েছে। রাসেলের বুঝতে বাকি রইল না যে এটার জন্যই এই জায়গাটাকে মন্দির বলে জ্ঞান করে এখানকার বামুনরা। ওটার দিকে ইঙ্গিত করে নায়া বলল, আমার জাতির গাছের ভূত, একমাত্র গাছ যা কখনো মরবে না। অনেক বছর ধরে বেঁচে আছে এটা, বেড়েও চলেছে। আমার মা ছোট থাকতে এটাকে যেমনটা দেখে গেছে, এখন এটা তার থেকে অনেক বড়। আরেকটু এগিয়ে গেল রাসেল, দেখলো ওটার আশেপাশে পড়ে আছে নানা রকম মূল্যবান ও মহামূল্যবান জিনিসপত্র। সেগুলোর মধ্যে গহনা, মূল্যবান রত্ন, পাথর থেকে শুরু করে হাজার পদের হাবিজাবিও আছে। আছে পাথর ও কাঠের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি, পশমী ক্যারস ইত্যাদিও। নায়া বলল, এগুলো হচ্ছে ভূত জাতির কাছ থেকে পরামর্শ নিতে আসা বিভিন্ন লোকদের উপহার ও ভেট। তারা এগুলোকে মূল্যবান মনে করে দিয়ে গেছে, কিন্তু সত্যি বলতে আমাদের কাছে এসবের মূল্য নেই। আমাদের কাছে একমাত্র মূল্যবান জিনিস হচ্ছে জ্ঞান ও ক্ষমতা। ওই দেখো, ডিনগানের কাছ থেকে উপহার হিসেবে ওগুলো নিয়ে এসেছিল নই। মাথা ঝুঁকিয়ে তাতে সম্মতি জানালো নই, বলল, হ্যাঁ, ওগুলো আর ইনকো সাজানার ভবিষ্যৎবাণী। লেডিকে শিশির ভরা বাটি দিয়েছিল এডো, সেটা সে নিজেও দেখেছে আর দেখিয়েছে ডিনগানকে। একগাল হেসে নায়া বলল, না, এডো কিছু দেখেনি, আমি দেখেছি এবং সেটাই দেখিয়েছে এডো আর এই শ্বেতাঙ্গ রমণীকে। জানি আমার কথা তোমরা বিশ্বাস করতে পারছো না, কিন্তু তবুও এটাই সত্য। এডোর দৃশ্য দেখার ক্ষমতা সীমিত, কিন্তু আমার ক্ষমতা অনেক। সেই কারণেই লম্বা সময় ধরে আমার শাসন মেনে নিতে বাধ্য হয়েছে সবাই। আর সেই কারণেই সেদিন ডিনগানের সামনে আমার মনের কথা উচ্চারিত হয়েছে এডোর মুখ দিয়ে। কিন্তু যেদিন আমি মারা যাব, সেদিন থেকে ওসব আর মনে করতে পারবে না তারা। তোমার মন যখন শূন্য ছিল, তখন হয়তো তোমাকে দিয়ে ওসব ওরা মনে করাতে পারত, কিন্তু তুমিও নিজেকে ফিরে পেয়েছো। তাই ওই জ্ঞান এখন আর তোমার মধ্যেও নেই। রাসেলকে এসব অনুবাদ করে শোনালো নই, কিন্তু দিনগানের নাম শুনেই অন্য চিন্তা মাথায় চলে এলো ওর। বাকি কথার দিকে আর নজরই দিল না ও। প্রশ্ন করলো, ডিনগান, ডিনগানের কি হয়েছে? রিচার্ড যখন জুলোল্যান্ডে এলো, ডিনগানকে তো বেশ সুস্থ সবল দেখেছিলাম বলেই মনে পড়ে। কি হয়েছে তার? সে কি মারা গেছে? না লেডি, মরেনি, কিন্তু আপনিই বলেছিলেন মরতে ডিনগানের খুব বেশি দেরিও নেই। তবে আপনার মনে কিছুদিনের জন্য মারা গিয়েছিল বলা চলে। সময় মতো সবই আপনি জানবেন। তবে এখন অনেক ক্লান্ত আপনি, বিশ্রাম নিন। হ্যাঁ, ঠিকই বলেছ। আসলেই রিচার্ড মারা যাওয়ার সাথে সাথেই আমার মনটাও মারা গিয়েছিল।
এখন চিঠি ফিরে পেয়েছি আমি। কিন্তু চিঠি ফিরে পাওয়াটা আরও বেশি খারাপ হয়েছে। আহ, নয়, কেন ফিরিয়ে আনলে আমাকে? সব ভুলে থাকতে দিলেই বেশি ভালো করতে। হয়তো লেডি, কিন্তু আপনার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। না না, আবার হাসতে বা কাঁদতে শুরু করে দেবেন না যেন। বলে নায়াকে কানে কানে কি যেন বলল নই। জবাবে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল না। তারপর হাতে ধরে র্যাসেলকে টেনে নিয়ে গেল বিছানার দিকে। তারপর ফিসফিস করে ওকে বলল, শুয়ে পড়ো লেডি, বিশ্রাম নাও। তারপর সরাসরি র্যাসেলের চোখের দিকে তাকিয়ে বলতে থাকলো, পরে উঠে খাওয়া দাওয়া করবে। তারপর ফিসফিসিয়ে একঘেয়ে কণ্ঠে একটা গান ধরল সে। সমস্ত আবেগের ছাপ মুছে গেল র্যাসেলের চেহারা থেকে। ভারী হয়ে এলো চোখের পাতা। ঘুমিয়ে পড়ল ও। এরপর লম্বা সময় ধরে ঘুমলো র্যাসেল। যখন চোখ খুলল, দেখলো ওর মাথার পাশে বসে আছে নই। আর একটু দূরে বসে ওদের দিকে তাকিয়ে আছে সাবেক বৃক্ষ মাথা নায়া। সে বলল, সুন্দর, কিন্তু স্বপ্ন দেখেছ তুমি। সুন্দর কিছু স্বপ্ন দেখেছ তুমি, তাই না মেয়ে? সুস্থ বোধ করছো তো এখন? হ্যাঁ, খুব বেশি সুন্দর ছিল স্বপ্নগুলো। এতই সুন্দর যে মনে হচ্ছে ঘুম না ভাঙলেই বেশি ভালো হতো। আর হ্যাঁ, সুস্থ আছি, অথচ মরতে চাই আমি। রহস্যময় কণ্ঠে নায়া বলল, সে আর কঠিন কি? মৃত্যুর খোলা দুয়ার তুমি নিজেই দেখে এসেছো। ওই দরজার ভেতর ঢুকে পড়ো, পেয়ে যাবে যা চাইছো। কিন্তু পর মুহূর্তেই সে বলল, না, খুব অল্প বয়স তোমার। তোমার শিরা উপশিরায় বয়ে চলা রক্ত এখনো উষ্ণ। ভূত, মৃত্যু আর গাছতলার অন্ধকারাচ্ছন্নতা তোমার জন্য নয়। তুমি হচ্ছ রোদ আর বাতাসের মানুষ। মৃত্যু তো হবে বামুনদের, স্বপ্নদ্রষ্টাদের, যারা মৃত্যু পছন্দ করে। তোমার জন্য আছে জীবন, জীবনের জয়গান। এবার নইকে র্যাসেল বলল, নই, নাকে বলো। আবার মা ও ভবিষ্যৎ বলতে পারতো। সেই বলে গেছে যে একাকী জীবন কাটাতে হবে আমাকে। হ্যাঁ, তোমার মা হয়তো ঠিকই বলেছে, কিন্তু আমার মনে হয় তা ছিল একটি দৃষ্টিকোণ থেকে বলা কথা। কাজেই ভবিষ্যতে কি হবে সেটা ভবিতব্যের হাতে ছাড়াই সবচেয়ে ভালো। এখন নির্ঘাত ক্ষুধা পেয়েছে তোমার। আগে খাও, পরে আবার কথা বলবো আমরা। পাশেই খাবার রাখা আছে। সেদিকে হাত বাড়ালো র্যাসেল। অত্যন্ত সুস্বাদু এক ধরনের পরিচ আর অনেক ফল ফলাদি আছে ওর সামনে। তবে মাংসের কোনো পদ নেই। মন ভরে খেলো র্যাসেল। নইও খেলো, তবে নায়া খেলো খুবই সামান্য। নিজেকেই যেন শোনালো, মরণ ঘনিয়ে আসছে আমার, খেয়ে কি করব আমি। খাওয়া শেষ হলে পরে মন্দিরের মুখ ও বধির সেবায়েতরা এসে সরিয়ে নিয়ে গেল সব প্লেট বাটি। এরপর ঝর্ণার পানিতে গোসল করলো তিনজনেই। র্যাসেলের চুল আঁচড়ে দিল নই। পরতে পরতে দিল একদম নতুন একটা সিল্কের রোব। র্যাসেল ঘুমিয়ে থাকা অবস্থায় এটা তৈরি করেছে নই আর না। কাপড় পরা শেষ হতেই এক সেবায়েত এসে ইশারার মাধ্যমে নায়াকে কিছু একটা বলল। নায়া জানালো যে অভয়াশ্রমের বাইরে এসে দাঁড়িয়েছে এডো, কথা বলতে চায় সে। র্যাসেল বলল, আমার ভয় করছে। এডো যাবে বলে মনে হয় না। না, ভয় পেও না লেডি, এ জায়গাটা হচ্ছে অভয়াশ্রম। এখানে তোমার ক্ষতি করার ক্ষমতা কারণেই। চলো, পুরোহিতের সাথে দেখা করতে হবে। দেখা করলে ওর কাছ থেকে নতুন কোনো খবর হয়তো জানতে পারবো আমরা, বলল নায়া। 21। র্যাসেল আর নইকে নিয়ে এডোর সাথে দেখা করতে গেল নায়া। সূর্যের সরাসরি আলোর বাইরে ছায়ার মধ্যে বড়সড় একটা ব্যাঙের মতো বসে আছে এডো। সাথে এনেছে হানা ও আরও কজন পুরোহিতকে। র্যাসেলকে দেখে এডো ছাড়া বাকি সবাই উঠে দাঁড়ালো, সেলুট করলো ওকে। তবে নই ও নায়াকে সম্মান দেখালো না কেউ। নায়াকে উদ্দেশ্য করে এডো বলল, মৃত্যু গুহার বাইরে কেন তুমি নায়া? তোমার গাছটা তো পড়ে গেছে। গত রাতে আমরা কজন মিলে ওটার ডালগুলো ভেঙে রেখে এসেছি, যাতে কাণ্ডটা তাড়াতাড়ি শুকিয়ে মারা যায়। আমার গাছ মারা গেলে তবেই মরবো আমি পুরোহিত, তার আগে কিছুতেই নয়। আর মারা যাওয়ার আগে
কিছু কাজ আছে আমার, সেগুলো সেরে রেখে যাব। আমার গাছের একটা অংশ নতুন এক জায়গায় রোপণ করেছি আমি, সেটাও আবার গজিয়ে উঠতে পারে, বলল নায়া। দেখেছি, অভয়াশ্রমের দেয়ালের বাইরেই আছে সেই গাছটা। ওটার ছায় কোনো শাসনকারী শাসনকারীর বসতে বসতে কয়েক প্রজন্ম পার হয়ে যাবে। তবে এখন যেহেতু তুমি আর আমাদের রানী নও, সেহেতু তোমার যখন ইচ্ছা মরতে পারো। হাতে গোনা দুই একজন অবশ্য আছে যারা এখনো তোমার পক্ষে বলবে, তবে তাদেরও বেশ কিছু অভয়াশ্রমের মৃত্যু গুহায় চলে গেছে। ওরা অপেক্ষা করবে ভূতরূপে তোমাকে স্বাগত জানানোর জন্য, বলল এডো। তাদেরকে ধন্যবাদ জানাই আমি। ভূতের দুনিয়ায় একসাথে রাজত্ব করব আমরা। আর হ্যাঁ, আমাদের একজনকে তোমার কালো জাদু দিয়ে কিভাবে লাল মৃত্যু দিয়েছ তা দেখে বাকি সবাই তোমার বিপক্ষে চলে গেছে। এই কথা অবশ্য আগেও বলেছি। কে আমাকে এখানে আসতে বাধ্য করেছে এডো? এখানে আসার পথে কে আমার দিকে বিষাক্ত তীর ছুঁড়েছে? জানি না কে ছুঁড়েছে, তবে যেই ছুড়ুক ভালো তীরন্দাজ সে নয়। নইলে এখনো তুমি দুই পায়ের উপর দাঁড়িয়ে থাকো কি করে? আসল কথা হচ্ছে, তোমার কূটশাসন অনেক দিন ধরে সহ্য করেছি আমরা। ব্যাপারটাই ব্যাপারটা বোকামি ছাড়া কিছু ছিল না। তবে এসবের অবসান হয়েছে। আগের রানীর গাছ যেমন তোমার পায়ে পড়েছিল, তেমন তোমার গাছও পড়েছে এই শ্বেতাঙ্গ তরুণীর পায়ে। অনেক দিন ধরে ক্ষমতার জন্য লড়েছি তুমি আর আমি, কিন্তু অবশেষে জয় হয়েছে আমার। তোমার কথা কেউ আর মনে রাখবে না, রাখার দরকারই বাকি। না আছে তোমার সৌন্দর্য, না আছে তারুণ্য, না আছে ক্ষমতা, আর না আছে ধৈর্য শক্তি। কাজেই তীরের ব্যর্থ নিশানা, শান্তিতে থাকো তুমি। বিষাক্ত হুলের মতো শব্দের খোঁচায় ভীষণ রেগে গেল নায়া। তাই এডোর কথার জবাবে সে বলল, আমি শান্তিতেই থাকব, কিন্তু তুমি শান্তি পাবে না। যারা তোমাকে অনুসরণ করে তারাও না। আরেকটা কথা মনে রেখো পুরোহিত, যখন তারুণ্য ও লাবণ্য বিদায় নেয়, তখন থেকে জ্ঞানী হতে শুরু করে মানুষ। গতরাতে আমার শিশিরের বাটিতে চোখ রেখেছিলাম, ভয়াবহ দৃশ্য দেখেছি। মহাদুর্যোগ ঘনিয়ে আসছে। যখন থেকে আমাদের জাতির আত্মা এই গাছের ভেতর প্রবেশ করেছে, তখন থেকে আজ পর্যন্ত আর কখনো এত বড় বিপর্যয় আমাদের উপর আসেনি। কিন্তু ওসব লুকিয়ে রাখা হয়েছে আমাদের দৃষ্টি থেকে। তাই বলো তো ঠিক কি দেখেছ? চেহারা থেকে নিজের মনোভাব সযত্নে লুকিয়ে রাখলেও এডোর চোখে ফুটে ওঠা ভীতির ছাপ নায়ার অভিজ্ঞ চোখে ঠিকই ধরা পড়ে গেল। না পুরোহিত, আমি আর কিছু বলবো না, দেখতে থাকো। নিজেই এক সময় জানবে। তোমরা সবাই দেখবে। বহুদিন ধরে তোমাদের সেবা করেছি আমি, সব সময় সাদা জাদুর চর্চা করেছি। কখনো অন্যায়ভাবে কাউকে মৃত্যুদণ্ড দেইনি। বাঁচানো সম্ভব এমন কাউকে মরতে দিইনি। কষ্ট দিইনি এমন কাউকে যাকে রক্ষা করা সম্ভব। এমনকি দাস হিসেবে যারা আমাদের সেবা করে তাদের সাথেও অবিচার করিনি আমি। তবে পুরোহিত, আমি সবসময়ই জানতাম পেছনে থেকে সর্বদাই আমাকে হত্যার ছক কষছো তুমি। চেষ্টা করছো জাদু দিয়ে বা বান মেরে আমার গাছটাকে হত্যা করতে। আমি আরও জানতাম আমাদের শেষ হবে কিভাবে। আমি আগেই জেনেছিলাম যে এই শ্বেতাঙ্গ তরুণীর পায়েই পড়বে আমার গাছ, তাই আমিই তোমাকে পাঠিয়েছিলাম ওকে আনতে। কিন্তু মাঝখান থেকে তুমি ভাবলে অসহায় মেয়েটিকে তোমার কবজায় নিয়ে তার হয়ে শাসন ক্ষমতা দখল করবে তুমি। বোকা এডো, আমি আগে থেকেই জানতাম কি হতে যাচ্ছে আর কিভাবে তা হবে। শেয়াপির কথা মনে আছে তোমার? আমার রক্তের লোক ছিল সে। বিনা কারণে অন্যায় অপবাদ দিয়ে গোত্র থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলে তুমি। তার ভূতি আমাকে বলেছে তার মেয়ে নইর কথা, সেই সাথে বলেছে এই শ্বেতাঙ্গ তরুণীর কথা। কিভাবে কি হবে সেই কথাও সে বলেছে আমাকে। আর তুমি বুদ্ধু কিনা ভাবছো, তুমি একে জুলুল্যান্ড থেকে নিয়ে এসেছো। আমাদের যার ভাগ্যে যা হওয়ার ছিল তাই হয়েছে। আমার গাছ ওর পায়ে পড়েছে,
কিন্তু আমাকে লাল মৃত্যু দেওয়ার বদলে সে দিয়েছে ভালোবাসা। বিনিময়ে তাকেও ভালোবাসা আর মমত্ব দিয়েছি আমি। আর কিছু আমার বলার নেই। বাকিটা যখন ঘটবে নিজেরাই দেখবে। হ্যাঁ, আমি মারা যাচ্ছি, তবে অন্য জায়গায় আবার বেঁচে উঠব। আর সবার মতো তোমরাও তা দেখবে। জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল এরও, কিন্তু নায়ার কথা শুনে যথেষ্ট ভয় পেয়ে গেছে হানা। তাই এডোর আস্তিন ধরে নিষেধ করলো ওকে। তারপর ফিসফিস করে কিছু একটা বলল তার কানে। নইকে অনুবাদ করতে বলে র্যাসেলের উদ্দেশ্যে সে বলল, মেয়ে, এই বুড়ির কথায় কান দিও না, আমার কথা শোনো। যখন তোমার আত্মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এমনকি তখনও তোমার ভেতর বিশাল কিছুর আভাস দেখেছিলাম আমি। তাই আমি ডিনগানের কাছ থেকে চেয়ে এনেছি তোমায়। আমি, হানা আর পানি, আমরা তিনজনই দেখেছিলাম যে নায়ার গাছ পড়বে তোমার পায়ে। তাই তুমিই হবে আমাদের পরবর্তী রানী। ভূতজাতির সবাই এই ব্যাপারটা জানতে পেরেছিল। তাই তারা আজ আনুষ্ঠানিকভাবে তোমাকে তাদের শাসক বৃক্ষমাতা বলে মেনে নিয়েছে। তোমার জন্য নতুন, অনেক বড় ও শক্তিশালী এক গাছ বেছে দিয়েছে তারা। অনেক অনেক দিন বাঁচবে তোমার জন্য নির্ধারিত ওই গাছটি। চলো আমার সাথে। ওই গাছের ছায়ায় নিজের আসল জায়গা খুঁজে নাও। রানী হয়ে শাসন করো ভূতজাতির লোকদের। কিন্তু আমার তো মনে হচ্ছে তোমরা বামনরা তোমাদের রানীর জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু কামনা করো না। না, আমি যাব না। অন্য কাউকে খুঁজে নাও, বলল রাসেল। এই কাজটা করার ক্ষমতা আমাদের হাতে নেই, ইনকো সাজানা। কে পরবর্তী রানী হবে তা নির্ধারণ করে আমাদের জাতির আত্মা। কথা দিচ্ছি, আমরা সবাই তোমার সাথে ভালো ব্যবহার করব। মহান এক রানী বানাবো তোমাকে। তোমার ছায়ায় বড় হয়ে উঠব আমরাও। তুমিও তোমার জ্ঞানের আলোয় আলোকিত করবে আমাদের। যদিও নিজের ক্ষমতা সম্বন্ধে এখনো তুমি অবগত নাও। সাগরের এক তীর থেকে অপর তীর পর্যন্ত সবাই মাথা ঝোঁকাবে তোমার সামনে। শুনতে চাইবে তোমার মুখ নিশ্চিত ভবিষ্যৎবাণী। তাদের সমস্ত সম্পদ তোমার হবে। বাতাস যেমন মেঘকে তাড়িয়ে বেড়ায়, তেমন তাদেরকে এখান থেকে ওখানে তাড়িয়ে বেড়াবে তুমি। তোমার হুকুমে যুদ্ধ শুরু হবে, আর তোমার হুকুমেই আসবে শান্তি। ইচ্ছামতো লোকের জীবন মৃত্যুর ভাগ্য নির্ধারণ করবে তুমি। ওইসব জাতির রাজারা হাঁটু মুড়ে বসে কাঁপতে থাকবে তোমার সামনে। ভেট নিয়ে তোমার সামনে হাজির হবে তাদের রাজকুমাররা। দেবীর মতো রাজত্ব করবে তুমি। পেছন থেকে ফিসফিস করে নায়া বলল, যতদিন এডোকে সন্তুষ্ট রাখতে পারবে ততদিনই এসব পাবে তুমি। কিন্তু তারপর তোমার শেষ ডেকে আনবে এডো, ঠিক যেমনটা এনেছে আমার বেলায়। তাই বলছি, শাসকের আসনে না বসলেই ভালো করবে মেয়ে। সাধারণ মানুষ হয়েই বরং জীবনটাকে উপভোগ করতে পারবে। এবার নইকে অনুবাদ করতে বলে র্যাসেল বলল, তুমি বলতে চাইছো এডো যে আসলে দেশ শাসন করবে, তুমি আর আমি হব তোমার আজ্ঞাবহ দাস। কিন্তু আমি কখনোই কারো দাস হব না। এখানে যখন এসেছিলাম তখন প্রচণ্ড বেদনায় মানসিক ভারসাম্য ছিল না আমার। কিন্তু এখন আমি স্বাভাবিক, কাজেই কারো কথার পুতুল হওয়ার প্রশ্নই আসে না। এবার ভীষণ রেগে গেল এডো। বলল, সমগ্র ভূতজাতির নামে শপথ করে বলছি, জোলা, এখান থেকে তুমি জীবিত বের হতে পারবে না। অভয়াশ্রমের ভেতরে অবশ্যই তুমি নিরাপদ, কিন্তু আজ হোক বা কাল এখান থেকে তোমাকে টেনে বের করার একটা উপায় আমি অবশ্যই খুঁজে বের করব। তখন বুঝবে কে বেশি শক্তিশালী, তুমি না এডো। তোমার পেছনে বসে থাকা বুড়ি নায়াও সেটা বুঝেছে। সময় মতো তুমিও বুঝবে। কিছুদিনের জন্য বিদায়। লোকদের বলবো তুমি অসুস্থ, তাই এখানে বিশ্রাম নিচ্ছ। তুমি এখান থেকে বের না হওয়া পর্যন্ত তোমার নামে শাসন করব আমি। বিদায়, ইনকো সাজানা। বলে হানা ও অন্যান্য পুরোহিতদের সাথে নিয়ে উঠে চলে গেল এডো। কিন্তু কিছু দূর গিয়ে আবার ফিরে দাঁড়ালো। মৃত্যুবৃক্ষ দেখিয়ে নায়াকে বলল, যারা তোমাকে পছন্দ করত তারা সবাই মরার জন্য ওখানে চলে গেছে। তুমি কেন পিছে পড়ে রইলে? মরতে ভয় পাও নাকি, বুড়ি ভাম? জবাবে নায়া বলল, না কাপুরুষ এডো, ভালো মানুষগুলোকে মরতে বাধ্য করেছ তুমি, যাতে ইচ্ছে মতো শয়তানি করতে পারো। কিন্তু মনে রেখো,
আমার মৃত্যুর সময় এখনো আসেনি। সময়ের আগে আমি মরব না, এমনকি আমি নিজে চাইলেও না। দূরে দাঁড়িয়েই শুনল এলো। সাদা হয়ে গেল ওর চেহারা। তারপরই রাগে লাফালাফি জুড়ে দিল। তারপর ব্যাঙ যেভাবে বিষ ছুঁড়ে দেয় সেভাবেই অভিশাপ ছুটতে লাগলো সে। তবে ওসবে বিন্দুমাত্র কান দিল না নায়া। নিজের গুহায় ফিরে এলো। শান্তভাবে বসে পড়ল বিছানার উপর। র্যাসেল জিজ্ঞেস করলো, লোকটা তোমাকে এত ঘৃণা করে কেন নায়া? স্মিথ হেসে নায়া বলল, এটাই তো প্রকৃতির নিয়ম। যারা খারাপ তারা ভালো মানুষদের সহ্য করতে পারে না, ঘৃণা করে। বহু বছর ধরেই এরও চাইতো আমার নাম ব্যবহার করে এদের শাসন করতে। চাইতো ওর খারাপ ইচ্ছেগুলো আমাকে দিয়ে পূরণ করিয়ে নিতে। কিন্তু ওকে সেই সুযোগ কখনোই আমি দিইনি। ও শাসকের আসনে বসলে সবার কাছেই আমাদের জাতির গোপন ব্যাপারগুলো ফাঁস করে দিত। শুদ্ধ জ্ঞানের বদলে জুলু রাজা ডিনগানের মতো বাহুবলে ভয় দেখিয়ে শাসন করত ও দাস জাতিগুলোকে পাঠিয়ে দিত লড়াই করার জন্য। তাদের দিয়ে দেশ জয় করত, নিজের জন্য বিশাল বাড়ি বানাতো, অজস্র স্ত্রী গ্রহণ করত। আর ওসব করার পথে আমিই ছিলাম ওর সবচেয়ে বড় বাধা। কাজেই অহরাত্রি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে সে। কিন্তু ওর চেয়ে আমার জাদু অনেক বেশি শক্তিশালী। আমার গাছ যতদিন দাঁড়িয়েছিল আমার হুকুম মানতে বাধ্য ছিল ও। কিন্তু নিয়তির লিখন খণ্ডন করা যায় না। আমার গাছটা তোমার পায়ে আছড়ে পড়ল। তখনই আমাকে লাল মৃত্যু দিত এডো, কিন্তু তুমি আমাকে রক্ষা করেছ। সেজন্য প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করি আমি। কিন্তু তোমার জায়গায় আমাকে কেন বৃক্ষমাথা বানাতে চায় এডো? র্যাসেলের প্রশ্ন। কারণ আমার গাছটা তোমার পায়ে পড়েছে, আর ভূত জাতির সবার ইচ্ছা তোমাকে আমাদের রানী বানাবে। উপরন্ত গাছটা তোমার পায়ে পড়ায় তোমার আর আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। তাছাড়া এরও মনে করে কোনোভাবে তোমার সাথে ওর রক্তের বন্ধন আছে। যেহেতু তোমার আত্মা বিশুদ্ধ, তাই ও শাসন করলেও ওর পাপের পরিণাম থেকে ওকে বাঁচাবে তোমার আত্মা। আর তোমার ভেতরে বিশেষ জ্ঞান আর ক্ষমতা আছে, এরও সেটা দেখেছে। তাই ও ভাবে তোমার জ্ঞান ও ক্ষমতা ব্যবহার করে ভূতজাতির যে কারো চেয়ে অনেক বড় মানুষ হতে পারবে ও। তবে কোনোভাবে তুমি যদি ওকে অসন্তুষ্ট করো, তাহলে ছলে বলে কৌশলে তোমাকে শাসকের আসন থেকে সরিয়ে দেবে। তারপর আবার নিজের ইচ্ছে মাফিক কাউকে বসাবে ওখানে। তবে চিন্তা করো না, এখানে অভয়াশ্রমের ভেতর অবশ্যই নিরাপদ তুমি। হয়তো তাই মা, কিন্তু এখানে তো আজীবন থাকতে পারবো না। আমার নিজের ভেতরও গুমড়ে মরছে অনেক দুঃখ। হয়তো ওই দুঃখী মানুষগুলোর মতো আমাকেও ওই মৃত্যু গুহায় আশ্রয় নিতে যেতে হবে, বলল র্যাসেল। না, বলল, তোমার কষ্টের সব কারণ আমি এখনো জানি না। সব খুলে বলো আমায়। হয়তো তোমাকে সাহায্য করতে পারবো আমি। জ্ঞান থাকা পর্যন্ত যা যা রাসেল দেখছে সেভাবে জুলুল্যান্ডে যেভাবে সেভাবে জুলুল্যান্ডে যাওয়া, থাকতে বাধ্য হওয়া, বাবা মা আর শেষাশ্রয়ে ভালোবাসার মানুষটির মৃতদেহ চোখের সামনে দেখা পর্যন্ত খুলে বলল সব। এর মধ্যে একবারও বাধা দেয়নি নায়া। র্যাসেলের গল্প শুনে খুবই কষ্ট পেল সে। আফসোস করে বলল, বাইরের দুনিয়া আসলেই খুব খারাপ। এখানে অন্তত মানুষকে ইচ্ছাকৃত রক্তপাত দেখতে হয় না বললেই চলে। তারপর জিজ্ঞেস করলো, বলো মেয়ে, তোমার ইচ্ছা কি? কি চাও তুমি? র্যাসেল বলল, আমার বাবা মা আর প্রিয়তমের সাথে মিলিত হতে চাই আমি। কিন্তু তারা সবাই যদি মারাই গিয়ে থাকে, তো মৃত্যু ছাড়া তাদের সাথে তুমি মিলিত হবে কি করে? আর মৃত্যুই যদি তোমার চাহিদা হয়, তো জীবন মৃত্যু বৃক্ষের ছায়ায় গিয়ে বসো। ওই গাছের বিষ বাষ্পে অল্প সময়ের মধ্যেই মৃত্যু খুঁজে পাবে তুমি। না মা, তা করব না, কারণ সেটা হবে আত্মহত্যা। আমার ধর্ম বলে এর চেয়ে বড় পাপ খুব কমই আছে। তাহলে স্বয়ং মৃত্যু তোমাকে খুঁজে না নেওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করতেই হবে। তবে সেই পথটা হবে অনেক লম্বা, বলল না। হ্যাঁ মা, জীবনটা এখনই আমার কাছে অনেক লম্বা মনে হচ্ছে। জানি না কিভাবে বাকি জীবন কাটাবো আমি।
এক নইকে ছাড়া এখানে আমার এমনকি আর কোনো বন্ধুও নেই। না, আরেকজন আছে বলে নিজেকে দেখালো নায়া। তারপর বলল, তবে আমার সময় খুব কম। তারপর চুপ হয়ে গেল সবাই। হঠাৎ নায়া প্রশ্ন করলো, তুমি কি সাহসী মেয়ে? জুলুরা তো বলতো আমার নাকি অনেক সাহস, কিন্তু এখানে এই অবস্থায় সাহস আমার কি কাজে লাগবে? শোনো মেয়ে, শরীরের সাহসে কিছুই আসে যায় না, কিন্তু মনে সাহস থাকাটাই আসল। ওটার অনেক মূল্য। আচ্ছা, তুমি বললে তোমার ভালোবাসার পাত্রের মৃত্যু হয়েছে। এখন ওকে যদি ওপারে তোমার জন্য অপেক্ষারত দেখো, তাহলে কি তোমার ভালো লাগবে? একটা যেন আনন্দ আলো জ্বলে উঠল রাসেলের চোখে। বলল, ভালো লাগবে কি না কি জানি, হয়তো লাগবে, কিন্তু এটা তো সম্ভব নয়। জীবন আর মৃত্যু, দুই নদীর পথ দুদিকে চলে গেছে। স্বয়ং মৃত্যু ছাড়া ওই নদীতে চোখ বুলানো কোনো জীবিত মানুষের দ্বারা সম্ভব নয়। অন্যদের জন্য সম্ভব নয়, কিন্তু আমার এখনো অনেক ক্ষমতা আছে, বলছে নায়া। তোমার আত্মা শুদ্ধ। সম্ভবত তোমাকে মৃত্যু নদীর ওপারে পাঠিয়ে আবার জীবিতদের মাঝে ফিরিয়েও আনতে পারবো আমি, কিন্তু সেটা হবে ভয়ানক বিপজ্জনক কাজ। অবশ্য আমার জন্য সেই বিপদ কিছুই না, তবে তোমাকে এই বিপদের মোকাবেলা করতে হবে বেশি। এমনও হতে পারে যেখানে তোমাকে পাঠাবো সেখানেই হয়তো তোমাকে থেকেও যেতে হতে পারে। যদি ওই জগতে ওকে খুঁজে পাই, তো ওখানে থাকতেও আমার আপত্তি নেই। পাঠাও মা, যত শীঘ্রই সম্ভব ওখানে পাঠিয়ে দাও আমায়। বাঁচি বা মরি, সবসময় ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব আমি, বলল আপ্লুত র্যাসেল। একটু চিন্তা করলো নায়া, তারপরে বলল, কেবল তোমার জন্য চেষ্টা করব আমি। কেবল তোমার জন্য চেষ্টা করব আমি, কারণ লাল মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছ তুমি। তবে এখনই না, আগে খাও, নইলে কিছুই করব না। কাজেই খেলো রাসেল। একটু ঝিমুনি আসায় ঘুমিয়েও নিল খানিক। হয়তো ক্লান্ত ছিল, হয়তো খাবারের সাথে কোনো ওষুধ মেশানো ছিল যার প্রভাবে ঘুমিয়েছে ও। তবে আসলে কি হয়েছে কে জানে। যা হোক, ঘুম ভাঙার পর রাসেলকে নিয়ে গুহামুখে গেল নায়া। নীরবে দাঁড়িয়ে আকাশের তারা দেখলো দুজনে। এক ফোঁটাও বাতাস নেই কোথাও, গাছের একটা পাতাও নড়ছে না। কিছুক্ষণ পর পর বন থেকে ভেসে আসছে বজ্রপাতের মতো আওয়াজ। মৃত গাছের কাণ্ড ফেটে আছড়ে পড়ার শব্দ ওঠা। কখনো বজ্রপাতের মতো আওয়াজ তুলে আছড়ে পড়ছে কোনো গাছ, আবার ভোঁতা ধূপ আওয়াজ কানে আসছে, অর্থাৎ গাছটা দূরে কোথাও পড়েছে। এক এই কাণ্ড ফাটা ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। বিশ্ব চরাচর যেন ডুবে আছে নিস্তব্ধতার সাগরে। আজই প্রথম এই নীরবতা আর রহস্যময়তার অনুভবে ভয় ভয় লাগছে রাসেলের। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই সাহস ফিরে পেল ও। এটাও অনুভব করলো হঠাৎ পাওয়া সাহসের অনুভূতির উৎস হচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা সাবেক বৃক্ষমাতা নায়া, যার কাছে রয়েছে ওদের জাতির কয়েক শতাব্দী ধরে সঞ্চিত জ্ঞানের ভাণ্ডার। নরম কণ্ঠে নায়া বলল, দেখো, এই রাত আর আকাশের তারাগুলো দেখে নাও। হতে পারে এদের সাথে এটাই তোমার শেষ রাত। যেখানে যাবে সেখান থেকে আর নাও ফিরতে পারো তুমি। কি ভয় পাচ্ছ? ভয় পেলে বলো, তাহলে আর ওখানে তোমাকে পাঠাবো না। না মা, ভয় পাচ্ছি না। তবে যাচ্ছি কোথায় বলুন তো? মৃতদের দেশে যাবে। এসো, সময় হয়ে গেছে প্রায়। পবিত্র গাছের মাথার উপর চলে এসেছে বড় তারাটা। তখন নই বলল, মা, লেডির সাথে আমিও যেতে চাই। মৃতদের দেশে আমার পরম আত্মীয়রা আছে। তাছাড়া আমার বোন যেখানে যায় সেখানে আমিও তার সাথে যাই। বেশ, তুমিও যাবে। সে আপির মেয়ে। তবে আমি এখানেই থাকবো। যেহেতু তুমি আমার রক্ত, তাই তোমাকে সহ লেডিকে মৃত্যুলোকে মৃত্যুলোক থেকে এদিকে ফিরিয়ে আনা সহজ হবে। নইকে বলল নায়া। এ পর্যন্ত বলে গুহার ভেতর ঢুকে পড়ল সে। ওখানে স্টালা স্টালাটাইটের স্টালাকটাইটের খুঁটির সামনে কতগুলো জ্বলন্ত মোম পাশাপাশি দাঁড় করিয়ে একটা বৃত্ত তৈরি করা হয়েছে।
সেই বৃত্তের ভেতর ঢুকে মেঝেতে বসল সে। তারপর নই আর র্যাসেলকে বলল তার দিকে মুখ করে বসতে। তখনই গুহায় ঢুকলো দুজন বোবা কালা মহিলা। নায়ার দুপাশে বসলো তারা। তাদের সামনে রাখা শিশির পাত্রের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনেই। ওদেরকে কিছু একটা ইঙ্গিত করলো না। তখন মহিলা দুজন কোত্থেকে যেন বের করলো ছোট্ট দুটো ড্রাম। কাঠির আঘাতে ড্রাম থেকে অদ্ভুত একটা একঘেয়ে সুর তুলল তারা। সেই সাথে ততোধিক অদ্ভুত ও বন্য ধরনের একটা গান ধরল সাবেক বৃক্ষমাতা নায়া। ভীষণ লম্বা একটা গান। তারপর র্যাসেল আর নই ডান হাত ধরে ওদের চোখে তাকিয়ে রইল সে। র্যাসেল অনুভব করলো কিছু একটা পরিবর্তন আসছে ওর আশেপাশে। ইতিমধ্যেই ওর চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে নায়ার দুপাশে বসে থাকা মহিলা দুজন। তবে ড্রামের আওয়াজ তখনও কানে আসছে। শুধু আসছেই না, পূর্ণাঙ্গ গানের রূপ নিয়েছে সেটা। আশেপাশের দৃশ্যগুলো অন্যরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছে আকাশের তারা, ড্রামের সুরে এমনকি নাচতে শুরু করেছে সেই তারাগুলো। নায়ার গানের শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো সবখানে। র্যাসেলের মনে হলো যেন পুরো আকাশ বাতাস ভরে উঠেছে গানের শব্দে। গানের শব্দে যেন ঝড় উঠল বন বনানীতে। বিশাল সব ঢেউ আশ্রে পড়তে লাগলো কুলের উপর। রণহুঙ্কার দিয়ে উঠল হাজার হাজার সৈন্য। একই সাথে কানে আসতে লাগলো হাজারো নারীর আর্তনাদ। ধীরে ধীরে কমে আসতে শুরু করলো এই সমস্ত শব্দ। মনে হলো যেন এসব ছেড়ে এগিয়ে চলেছে র্যাসেল। ওর অনেক নিচ থেকে ভেসে আসছে মৃদু থেকে মৃদুতর হতে থাকা এসব শব্দ। কমতে কমতে একসময় নেই হয়ে গেল দুনিয়াবি এসব আওয়াজ। শুরু হলো নতুন এক গান, যেন শূন্য স্থান থেকে উঠে আসছে রহস্যময় শব্দগুলো। এ যেন অন্য জগতের গান। র্যাসেলের চোখের সামনে ভেসে উঠল অন্ধকার আকাশ, তারপর একাধিক গ্রহ নক্ষত্র। মনে হতে লাগলো বজ্রধ্বনিতে কেউ একজন গাইছে কিছু একটা, আর তার উত্তরে ভেসে আসছে লাখো কণ্ঠে তার জবাব। এমনই গুরুগম্ভীর সেই আওয়াজ, মনে হচ্ছে যেন একটা সূর্যকে পাশ কাটিয়ে যাচ্ছে অপর একটা সূর্য। ফলে প্রলয়ঙ্কারী সেই শব্দের দাপটে কেঁপে উঠছে স্বর্গলোক মর্তলোক। তীব্র গতিতে ছুটে চলা র্যাসেল একে একে ওসবকেও পাশ কাটিয়ে এগিয়ে গেল। হারিয়ে গেল অপার্থিব গানের আওয়াজও। একসময় র্যাসেলের মনে হতে লাগলো বিশ্বব্রহ্মাণ্ডের সীমার বাইরে চলে এসেছে ও। এখানে প্রাণের কোনো নাম নিশানা নেই। প্রাণ ধারণের উপযোগী কিছুই নেই। গ্রহ নক্ষত্র উল্কা ধূমকেতু ধূম্রজাল কিছুই নেই। আছে কেবল নিশ্চিম শূন্যতা। তবে হ্যাঁ, বহুদূরে অতি উজ্জ্বল একটা আলোক বিন্দু আছে। ভীতিকর কিছু একটা আছে সেই আলোর ভেতর। র্যাসেলের অস্তিত্বের ভিত কাঁপিয়ে দিল অপার্থিব জিনিসটার উপস্থিতি। অত্যন্ত দ্রুততার সাথে ওদিকে ভাসিয়ে নেওয়া হলো র্যাসেলকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। মুহূর্তের ভেতর আলোর উৎসটার কাছাকাছি পৌঁছে গেল ও। তারপর অনেক লম্বা একটা সময় অপেক্ষা করতে হলো র্যাসেলকে। এক সময় ও ভাবল দাঁড়ানোর মতো একটা জায়গা যদি পেতাম। ওহ, কি অদ্ভুত! সত্যি ওর সামনে আকৃতি পেতে থাকলো চারদিকের ক্লিপ ঘেরা টাওয়ারের মতো উঁচু একটা ধাতব কাঠামো। ঠিক যেন একটা বন্দর। সেই বন্দরের তীরে যেন আছড়ে পড়ছে মহাশূন্য থেকে ভেসে আসা অন্ধকারের ঢেউ। পারে ধাক্কা খেয়ে ফিরেও যাচ্ছে সেগুলো। সেখানে আলো আছে বটে, কিন্তু সেই আলোর এমনই প্রকৃতি যা বর্ণনারও অতীত। বলা বাহুল্য এমন কিছু দেখার কোনো অভিজ্ঞতা র্যাসেলের নেই। সম্ভবত কোনো মানুষেরই নেই। অন্তত তাই র্যাসেলের ধারণা। এই আলো সূর্য থেকে আসা নয়, এমনকি কোনো নক্ষত্র থেকে ধার করাও নয়। কিন্তু তবুও তা অদ্ভুত দীপ্তি নিয়ে জ্বলজ্বল করছে। ধীরে ধীরে কিছু আকৃতি ধরা দিতে শুরু করলো র্যাসেলের চোখে। ওর মনে হলো আলোর জেল্লাটাকে ওপেল থেকে
বিচ্ছুরিত আলোর সাথে তুলনা করা যেতে পারে। সেই আলোয় ওর চোখে পড়ল অসাধারণ সুন্দর সব প্রাসাদ, পিরামিড আকৃতির কাঠামো, আদি আদিগন্ত বিস্তৃত সাগর, দুধসাদা পাহাড়, বিশাল সমতল ভূমি ইত্যাদি। সেখানে ফুটে আছে অজানা সব রঙের ফুল, আর চোখে পড়ল মলিন রঙা তরল সমৃদ্ধ এক লেক। ওই তরলের উপর দাউ দাউ করে জ্বলছে ভয়াবহ আগুন। যাই চোখে পড়ল, হয় সেগুলো ভীষণ সুন্দর, নয়তো অসম্ভব ভয়ঙ্কর। ফুলের পাপড়ির মতো একের পর এক আশ্চর্য সব জনপদের জন্ম হচ্ছে সেই আলোর ভেতর, এবং মুহূর্তের ভেতর ফুলের পাপড়ির মতো ঝরেও পড়ছে সেগুলো, গায়েব হয়ে যাচ্ছে অতল মহাশূন্যের ভেতর। পর মুহূর্তেই আবার ওখানে তৈরি হচ্ছে আরও সুন্দর, আরও চমৎকার, আরও আশ্চর্য এক দুনিয়া, কিন্তু সেটাও ঝরে পড়ছে। সেটার জায়গা নিচ্ছে নতুন, আরও নিখুঁত এক জগৎ। এই দৃশ্যগুলো এক মুহূর্তেই দেখল, নাকি ইতিমধ্যে লক্ষ বছর কেটে গেছে বলতে পারবে না রাসেল। তন্ময় হয়ে আশ্চর্য এই লীলা দেখছে ও। মুহূর্ত আগে যেখানে ছিল আগুনের সাগর, পর মুহূর্তে সেখানে হয়ে গেল ফুলে ভরা ঘাসের মাঠ। এক নগরে যদি দেখা যাচ্ছে অনিন্দ সুন্দর থাম, কলামে সমৃদ্ধ কোনো প্রাসাদ, পরের মুহূর্তেই সেটা হয়ে গেল আরও নিখুঁত শতগুণ সুন্দর এক সৃষ্টির প্রতিচ্ছবি। একইভাবে বদলে গেল আকাশ, সাগর, পাহাড়, সব কিছু। এইসব রাসেলের মস্তিষ্কের ধারণ ক্ষমতার অনেক বাইরের ব্যাপার। এভাবে বহু সময় কেটে যাওয়ার পর রাসেলের মনে হলো যেন ওর হাত ধরেছে কেউ, ওকে টেনে নিচের দিকে নিয়ে চলল অদৃশ্য সেই হাতটা। একসময় রাসেল দেখল অগণিত আলোক বিন্দু ঘিরে আছে ওকে। বিন্দুগুলোর পেছনে আছে অস্পষ্ট ধোঁয়াশার মতো চেহারা। ধোঁয়াশার পেছনে ঝকঝক করছে তাদের উজ্জ্বল সোনালি চোখ। নির্নিমেষ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে তারা সবাই। ওকে নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে তারা। তাদের ফিসফিসানির আওয়াজে তৈরি হচ্ছে শান্ত সাগরে ওঠা ঢেউয়ের মতো শব্দ। ওপেল রঙা আলোর উৎস পর্যন্ত ওকে সঙ্গ দিয়ে এগিয়ে নিয়ে গেল তারা। ওখান থেকে ওকে নিয়ে যাওয়া হলো ওখান থেকে ওকে নিয়ে গিয়ে যাওয়া নিয়ে যাওয়া হলো ধূসর রঙের বিরাট এক হলঘরে। মাথার উপর হেলে থাকা পাহাড়ি ক্লিপগুলো মিলিত হয়ে তৈরি করেছে হলঘরটার ছাদ। ওখানে ওকে বসিয়ে রেখে গায়েব হয়ে গেল উজ্জ্বল সোনালি আলোকবিন্দুর মতো চৌকলা অস্পষ্ট মুখচ্ছবিগুলো। নীরবতা, পিনপন নীরবতা, নিস্তব্ধতা যেন কুরে কুরে খাচ্ছে রাসেলকে। নিস্তব্ধতা যেন কুরে কুরে খাচ্ছে রাসেলকে। একা এভাবে কত শতাব্দী ধরে রাসেল বসে আছে বলতে পারবে না ও। একাকিত্ব যেন জীবিত প্রাণী, তার অদৃশ্য হাত যেন আঁকড়ে ধরেছে রাসেলের কণ্ঠ। দম নিতে পারছে না ও। আর কয়েক মুহূর্ত এভাবে থাকলে নিশ্চিত মৃত্যু হবে ওর। রাসেল বলতে পারবে না যে এভাবে কয়েক লক্ষ বছর কেটে গেছে নাকি কয়েকটা মুহূর্ত কেটেছে। মরতে মরতেও আবার বেঁচে উঠল ও। চোখের সামনে আগের মতোই আকৃতি নিয়েছে একটা শারীরিক কাঠামো, তবে এবার আর আগেরগুলো নয়। এই কাঠামোটাও ধোয়ার মতো। কেবল নড়াচড়া করলেই চোখে পড়ে যে কিছু একটা আছে ওখানে, কিছু একটা আছে এখানে। তবে এর শরীরটা বিশাল। তার চোখগুলো দেখতে পারছে রাসেল। দানবীয় কাঠামোর অনেক উপরে সেই চোখগুলো, যেন অনেক উপর থেকে একটা শিশুর দিকে তাকিয়ে আছে বিশাল এক দানব। কয়েক মুহূর্তেই রাসেল অনুভব করলো ওকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকগুলো বিশাল দেহধারী ধোঁয়াটে কাঠামো। বড় ভয়ানক সেই চোখ, কিন্তু তবুও খানিক স্বস্তি পাচ্ছে রাসেল। অন্তত একাকিত্বের অত্যাচার ওকে সইতে হচ্ছে না। তারা অন্তত জীবিত। বিশাল দেহী ছায়াগুলোর মধ্যে ততোধিক বিশাল একটা ছায়া ঝুঁকে এলো ওর দিকে। নিজের মাথার ভেতর তার কণ্ঠ শুনতে পেল রাসেল। সে জিজ্ঞেস করছে, কি এমন হয়েছে যে সময়ের আগে
আও শেষ হওয়ার আগেই মৃত্যু লোকে হাজির হয়েছে র্যাসেল। র্যাসেলও মনে মনে জবাব দিল যে যাদের সে ভালোবাসত তাদের সবাই মারা গেছে, তাদেরই খুঁজতে এসেছে সে। সাথে সাথে মনের কানে র্যাসেল শুনল সেই কণ্ঠটা হুকুম করছে, র্যাসেলের সাথে সম্পর্কিত সকল মৃতদেরকে ওর সামনে হাজির করো। ধূসর হলটার শেষ প্রান্তে খুলে গেল বিশাল এক দরজার পাল্লা। সেখানে দিয়ে সেখান দিয়ে বেরিয়ে এলো উড়ন্ত ধোঁয়াশার মতো অস্পষ্ট এক কাঠামো। দুহাতে আলগোসে কোলে করে নিয়ে এসেছে এক শিশু বাচ্চা। বাচ্চাটি হচ্ছে পন্ডোল্যান্ডের উপকূলে সমাহিত করা ওর ছোট ভাই। চোখ খুলে বাচ্চাটা ওকে দেখল এবং র্যাসেলের চোখের দিকে তাকিয়ে হাসলো একবার। এরপরই সরিয়ে নিয়ে যাওয়া হলো বাচ্চাটাকে। এরপর এভাবে একে একে আনতে শুরু করলো ওর পরিচিত সবাইকেই। সেই স্কুল জীবনের বন্ধু থেকে শুরু করে সবাইকেই। একসময় আনা হলো জুলু যোদ্ধাকে, নইকে বাঁচাতে গিয়ে যাকে হত্যা করেছিল ও। লোকটাকে দেখে খানিক কুঁকড়ে গেল র্যাসেল, কারণ ওর রক্ত লেগে আছে র্যাসেলের হাতে। তবে বাকি সবার মতো এই লোকটাও র্যাসেলের দিকে তাকিয়ে হাসলো একবার। এরপরই এলো সেই নারী ওঝা। ইনকো সাজানা হিসেবে জুলুল্যান্ডে প্রবেশের সময় জুলুদের হাতে মারা গিয়েছিল যে। সে হাসলও না, আবার রাগও করল না। সেফ চলে গেল। এবার এলো ওর মা। তার চোখে আনন্দের দৃষ্টি। আশীর্বাদের ভঙ্গিতে র্যাসেলের মাথার উপর হাত তুলে দিল সে। র্যাসেল চেষ্টা করলো তার সাথে কথা বলতে, কিন্তু বৃথা চেষ্টা। এরপর আনা হলো ওর বাবাকে। সেও আশীর্বাদ করে গেল ওকে। তার উপস্থিতিতে র্যাসেলের মনে হলো ওর আত্মা তো বটেই, পুরো জায়গাটাতেই শান্তির ছায়া পড়ল। এরপরে উপস্থিত করা হলো কালো আত্মা ইসমাইলকে। চোখে আবেদন নিয়ে মাথা তুলে তাকালো সে। ঝড় উঠল র্যাসেলের মনে। ক্ষমা চাইল। ক্ষমা করব? কিন্তু কেন? তুমিই তো হত্যা করেছ আমার পছন্দের সব মানুষকে। মুহূর্তের মধ্যেই ঘরে হাজির হলো প্রথমে দেখা সেই জলজলে সোনালি চোখলা আত্মারা। সবাই তাকিয়ে আছে ওর দিকে। এমনকি ধোয়ার মতো দানবীয় কাঠামোগুলো ওকে দেখছে। সবাই অপেক্ষা করছে ওর সিদ্ধান্তের জন্য। একসময় মন নরম হয়ে গেল র্যাসেলের। আশীর্বাদের মতো করে হাত তুলল ও। প্রথমবারের মতো মুখে কিছু বলার ক্ষমতা পেল র্যাসেল। বলল, আমিও যেহেতু ভবিষ্যতে ক্ষমার আশা করি, তাই ক্ষমা করলাম তোমাকে। শান্তিতে থেকো। ঘণ্টার ধ্বনির মতো পুরো ঘরে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকলো র্যাসেলের কথাগুলো। ইসমাইলকে সরিয়ে নেয়ার পর থামল এই আওয়াজ। এরপর নিজ পায়ে হেঁটে এলো বামন একজন মানুষ। সাথে সাথে তাকে চিনল র্যাসেল। এ হচ্ছে পানি, এডোর ভাই ও সহপুরোহিত। পৃথিবীতেই সে ছিল আধাভূত, কাজেই এখানে পায়ে হাঁটার ক্ষমতা পেয়েছে সে। র্যাসেলকে কিছুই বলল না সে। লজ্জিত মুখে ওর সামনে এলো আর অধবদনেই চলে গেল। ধীরে ধীরে বদ্ধ হয়ে গেল হলঘরটার শেষ মাথার দরজা। মেঘের মতো ধোঁয়ায় ভরে গেল ওই প্রান্ত। চলে গেল সবাই। গায়েব হয়ে গেল পরিচিত অপরিচিত দানবীয় ছোট বড় সব ধরনের আত্মা। আবার একাকিত্ব ঘিরে ধরল ওকে। জোর হারিয়ে ফেলল ওর হাঁটু। মেঝেতে বসে পড়ল ও। অঝরে ঝরতে শুরু করলো চোখের পানি। তখনই কারো উপস্থিতি অনুভব করলো ও। মুখ তুলে তাকিয়ে একজোড়া চোখ দেখল র্যাসেল। আর মাথার ভেতর সেই আগের কণ্ঠটাই প্রশ্ন করল যে, ইচ্ছা পূরণ হওয়া সত্ত্বেও মন খারাপ কেন র্যাসেলের? কেন কাঁদছে সে? জবাবে র্যাসেল বলল, যাকে ও খুঁজছে তাকেই পায়নি। খুঁজছে রিচার্ড ডেরিয়ানকে। কণ্ঠটা চিৎকার করে ডাকলো, রিচার্ড ডেরিয়ান, রিচার্ড ডেরিয়ান। কিন্তু কেউ এলো না। কণ্ঠটা র্যাসেলকে বলল, এই জগতে নেই সে, অন্য কোনো জগতে তার খোঁজ করো। রেগে গেল র্যাসেল। বলল, আমাকে নিয়ে উপহাস করছো তুমি? ও মারা গেছে। আর যেহেতু এটাই মৃতদের দেশ, তাই এখানে থাকতেই বাধ্য সে। আমি কাউকেই উপহাস করি না। দেখো, মরণশীলা মেয়ে, দেখে নিশ্চিত হও। পর মুহূর্তেই যেন বিস্ফোরিত হলো
হলঘরের প্রান্তের দরজা। ঘরে প্রবেশ করতে শুরু করলো অগণিত সংখ্যক আত্মা। কি নেই সেখানে? সাদা কালো হলুদ সব গাত্রবর্ণের, সব জাতির লোক আসতে থাকলো। প্রজন্মের পর প্রজন্ম আসতেই থাকলো। র্যাসেলের কল্পনার সীমা ছাড়িয়ে গেল তাদের সংখ্যা। একই সাথে তাদের সবাইকে জায়গা দিতে গিয়ে ক্রমেই বড় হতে থাকলো হলঘরের আয়তন। নারী, পুরুষ, শিশু, যুবক, রাজা, ভিখারি, পুরোহিত, সৈনিক, কি নেই? সাগরের ঢেউয়ের মতো ধেয়ে এলো তারা। তাদের ভাসমান চুলগুলো যেন সেই ঢেউয়ের ফেনাময় চূড়া। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর আসতেই থাকলো তারা। আর তাদের প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন উচ্চারিত হলো, আমাকেই কি তুমি খুঁজছো? প্রত্যেকের চেহারা দেখলো র্যাসেল, কিন্তু এই লক্ষ কোটি আত্মার ভিড়েও রিচার্ডের কাঙ্ক্ষিত মুখটা ওর নজরে এলো না। সব শেষে এলো জুলুরা। সুশৃঙ্খল সৈন্যবাহিনীর মতো রেজিমেন্টে রেজিমেন্টে এলো তারা। ওদের পুরোভাগে রইল চাকা। টিনগানের সাথে চেহারার মিল দেখে তাকে চিনল র্যাসেল। ধমকে উঠে র্যাসেলকে সে জিজ্ঞেস করলো যে কিভাবে জুলু জাতির আত্মার আসনে বসলো র্যাসেল। জবাবে র্যাসেল বলতে শুরু করলো ওর কাহিনী। কিন্তু তখনই হলঘরটা ভরে উঠল উচ্চস্বরের হাসির আওয়াজে। ধসে পড়ল ঘরের ছাদ। হলঘরটাকে আবার নতুন করে তৈরি করলো সেই দানবীয় আত্মাগুলো। তবে এবার সেটা বানানো হলো মর্তলোকের, যে অভয়শ্রমের গুহায় বসে এই যাত্রা শুরু করেছিল র্যাসেল, সেই আবহে। ধীরে ধীরে মিলিয়ে গেল ট্রাম্পটের আওয়াজ। অন্ধকার হয়ে গেল চারদিক। কানে এলো ছোট ড্রাম বাজানোর শব্দ। চোখ খুলল র্যাসেল।